আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আমি আবার আপনাদের সামনে একটি ঘটনা নিয়ে হাজির হলাম। ঘটনাটির নাম হচ্ছে অভিশপ্ত দোলনা। তো ঘটনাটির লেখক হচ্ছে রাশেদ হাসান। তো বেশি কথা না বলে আমরা ঘটনায় চলে যাই। যেভাবে লেখা আছে আমি সেভাবে বলার চেষ্টা করছি। স্যার, এই দোলনায় যত মানুষ বসেছে, একদিন আগে হোক আর পরে হোক সবাই আত্মহত্যা করে অথবা তার বিবস্ত্র লাশ পাওয়া যায়, কিন্তু আপনি এখনও বেঁচে আছেন কিভাবে? ঋতুকে নিয়ে এই পার্কে বেড়াতে আসছিলাম গত 7 দিন আগে। ঋতুর কাছে ভালো লাগায় আবারও এসেছি, কিন্তু গার্ডের কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আপনি সেদিন আমাকে বলেন নাই কেন? স্যার, ওই দেখেন লেখা আছে দোলনায় বসা নিষেধ। আপনি কি লেখাটা পড়েন নাই? এবার আমার চোখে লেখাটাই আটকে গেল। ঋতুকে দেখাতেই সে ভয়ে কেঁদে ফেলল। গার্ড আমাকে আবারও সাবধান করে দিয়ে বলল, স্যার সাবধান থাকবেন। আপা, স্যারকে দেখে রাখবেন, কখন কি করে বসবে সে নিজেও জানে না। আমি আরেকটু বিস্তারিত শুনতে যাব, কিন্তু তার আগেই তার বড় কারো ডাকে সে চলে গেল। ঋতু আমাকে ধরে বলল, এখানে আর এক মুহূর্ত না, চলো বাড়িতে চলো। গার্ডের কথার সাথে আমার 1 সপ্তাহে এক্সপিরিয়েন্সে মেলানোর চেষ্টা করলাম। হ্যাঁ, এই 1 সপ্তাহে আমার সাথে অনেক কিছুই হয়েছে, যেটাকে বলা হয় প্যারানর্মাল অ্যাক্টিভিটি। আমি ঘুমের মাঝে স্বপ্নে শুধু দোলনাটাই ছবি দেখেছি, কিন্তু শুধু দোলনা দেখিনি, দোলনাতে একটা নারী বসে থাকে। ঋতু আমাকে ধরে জোরে একটা ঝাঁকুনি দিলে আমার সম্বিত ফিরে আসে। আমি কল্পনায় ডুবে গিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও নিয়ে আসলাম অভিশপ্ত দোলনার 2য় পর্ব। তো যারা প্রথম পর্ব এখনও শোনেন নাই, তারা প্রথম পর্ব আগে শুনে আসবেন, তাহলে আপনাদের জন্য গল্পটা শুনতে অনেক ভালো লাগবে। তো আজকের মতো 2য় পর্ব শুরু করতে যাচ্ছি। মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে জানলার বাইরে অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও দোলনা ও মেয়েটাকে পেলাম না। মনের ভুল ভেবে শুয়ে পড়লাম। অন্ধকার রুমে আমি স্পষ্ট টের পেলাম অন্য কারো উপস্থিতি এই রুমে বিদ্যমান। আমি সেটা নিয়ে মাথা না ঘামিয়ে ঘুমের দেশে যাওয়ার চেষ্টা করলাম। সেম স্বপ্ন, কিন্তু স্বপ্নের মাঝে মেয়েটি চিৎকার করে আমাকে বলেছে, তোকে আগেই মেরে ফেলতাম, কিন্তু তোর সাথে কে যেন আছে যে আমাকে বারবার তোকে হত্যা করতে ও পজেস্ট করতে বাধা দিচ্ছে। কথাটা শুনেই আমার ঘুম ভেঙে গেল। আমি বিছানার উপর বসে পড়লাম। ঋতু এখন বিভোরে ঘুমাচ্ছে। সে রাতে আর ঘুম হলো না। ফজরের নামাজের অপেক্ষায় বসে থাকলাম। আমার কোনো কিছুতেই মন বসছিল না। গার্ডের কথা সত্য হলে দোলনার সাথে আমার জীবন মৃত্যু সম্পর্কে জড়িয়ে রয়েছে। এর পিছনের রহস্য আমাকে বের করে জানতেই হবে, কিন্তু কিভাবে জানবো? মাথায় বুদ্ধি আসলো, পার্কের মালিকের সাথে দেখা করলে মন্দ হয় না। অফিসে দরখাস্ত পাঠালাম, আমি অসুস্থ, ছুটি নিলাম যতদিন সুস্থ না হই। এবার অন্তত ভালোভাবে ঘটনাটার সূত্রপাত বের করা যাবে। সকাল সকাল পার্কে গেলাম। যথারীতি গার্ড দোলনার আশেপাশে ঘোরাফেরা করছে। আমাকে দেখে নিজে থেকে এগিয়ে আসলো। স্যার, কোনো সমস্যা? আপনি কি জানেন এই দোলনাটা কোথা থেকে আনা হয়েছিল? তা তো জানি না স্যার, আমাকে চাকরি দেয়াই হয়েছে পার্কটা কমপ্লিট করার পর। আমি এসে দেখি পার্কে এই সাইডে দোলনা। কেউ জানে না এই বিষয়ে কিছু। স্যার, একটা লোক জানতে পারে, আমাদের বড় স্যার ম্যানেজার, তিনি সব কেনাকাটা করেছিল। ম্যানেজারের নাম্বার বা বাসার ঠিকানা দিতে পারবে? নাম্বার তো নাই স্যার, সপ্তাহে 2-1 দিন আসে।
ওই অফিসে যোগাযোগ করলে পাওয়া যেতে পারে। আমাকে একটা অফিস রুমে নিয়ে গেল গার্ড। তার পিছু পিছু গিয়ে পার্কের ম্যানেজারের কাছ থেকে পার্কের মালিকের ম্যানেজার নাম্বার নিলাম। পার্ক থেকে বের হওয়ার কিছু পথ চলে এসেছি। গার্ড পিছনে থেকে আমাকে ডাক দিয়ে বলল, স্যার আপনার নাম্বারটা দেন তো। আমার নাম্বার কি করবা? কিছু জানলে আমাকে জানাবেন। আমি এই বাজে দোলনার কাছে আর থাকতে চাই না। পেটের দায়ে চাকরি করি, নাই কবে এখান থেকে চলে যেতাম। কেন চাচা? আর বলবেন না। প্রায় রাতেই দোলনা থেকে একটা হাসির আওয়াজ আসে, আবার মুহূর্তের মধ্যেই কান্নার আওয়াজ শোনা যায়। আমি তখন ওই দিকটাতে চলে যাই। আমার ভয় লাগে মাঝে মাঝে। আমি একটা মেয়ে নিয়মিত রাতে এখানে এসে দোলনায় বসে থাকে। প্রথমে মনে করেছিলাম অবৈধভাবে কেউ হয়তোবা ভিতরে প্রবেশ করে তাকে বার করে দিয়ে আসি, কিন্তু মেয়েটার চোখে পলক উধাও হয়ে যায়। আপনি একদিনও ধরতে পারেননি তাকে? না, বললাম না। চোখের পলক পড়তেই যে সে সময় লাগে তার উধাও হতেও সেই সময় লাগে না। আমিও একটা মেয়েকে দেখছি চাচা, সাদা একটা সালোয়ার পরা থাকে, চুলগুলো সামনের দিকে দিয়েও সেও হাসে। সে এক ভয়ঙ্কর হাসি চাচা। হ্যাঁ স্যার, সাদা সালোয়ার পরা থাকে। চাচা আজ আসি। ভুল করে দোলনায় বসার কারণে আমার জীবনটা দুর্বিষহ হয়ে গেছে। এর সমাধান আমাকে করতেই হবে। ঠিক আছে স্যার, সাবধানে থাকবেন। একটা কথা স্যার, আপনার ভেতরে কোনো ভালো শক্তি আছে মনে হয়, নাইলে এতদিন বেঁচে থাকলেন কিভাবে? কি জানি চাচা। চাচাকে বিদায় দিয়ে একটা নিরিবিলি পুকুরের ধারে গিয়ে বসলাম। উপজেলার পুকুর, অনেক বড়, চারিদিকে বসার জন্য বেঞ্চ সিস্টেম করা। আমি একটা বেঞ্চে গিয়ে বসলাম। বসে ম্যানেজারের নাম্বারে ফোন দিলাম, কিন্তু ভাগ্য খারাপ থাকলে যা হয় আর কি, নাম্বার বন্ধ। অনেক আশা নিয়ে একটা নাম্বার বের করলাম, তাও বন্ধ। তাহলে ম্যানেজারের সাথে দেখা করব কিভাবে? বাড়ি থেকে ঋতু ফোন দিল, তার নাকি বাড়িতে আইনজীবী লাগছে, আনইজি লাগছে। আমাকে তাড়াতাড়ি বাড়িতে চলে যেতে বলল। বুঝলাম কিছু একটা হয়েছে। আমি বাড়িতে গিয়ে দেখি ঋতু রুমের বাইরে দাঁড়িয়ে আছে। ওর সারা শরীর ঘেমে নিয়ে আছে। আমাকে দেখে দৌড়ে এসে বলল, রুমের ভিতর কারা যেন হাঁটাচলা করছে। আমি সারা রুমে আরও কেউ আছে। কি বলো? ঠিকই বলি, তুমি চলো রুমে। রুমে গিয়ে দুজনেই চোখ কপালে উঠে গেল। এ কি অবস্থা রুমের? সারা রুমের অবস্থা শোচনীয়। বিছানার বালিশ সব ফ্লোরে। এগুলো কিভাবে হলো ঋতু? আমি তো ভয়ে বাইরে চলে গেছিলাম। কিভাবে হয়েছে জানি না। কিছু একটা সমস্যা তো হয়েছে আমাদের সাথে, যা আস্তে আস্তে ভয়াবহ রূপ ধারণ করছে। ঋতু কিছু না বলে শুধু কান্না করতে থাকলো। সিদ্ধান্ত নিলাম ওকে ওর বাবার বাড়িতে পাঠিয়ে দিব, কিন্তু সে যাবে না। প্রতিবক্ত কোনো নারী স্বামীর বিপদে ঘর থেকে বের হয় না। তার জীবন চলে গেলেও না, সে আমাকে ছেড়ে গেল না। দিন শেষে রাতের আঁধারে ঋতু আমাকে নিয়ে বাইরে বসে থাকলো। সে ভয়ে রুমে যেতে চাচ্ছিল না। কেমন যেন একটা ঘুমট পরিবেশ। মনে হচ্ছিল প্রকৃতি একটা শোকে পড়ে গেছে। রাত 10টার দিকে সবাই যখন ঘুমিয়ে পড়েছে, তখন ঘরের পিছনের বাগান দিক থেকে একটা শব্দ আসতে লাগলো। হ্যাঁ, ক্যাচ ক্যাচ শব্দ। এটা দোলার শব্দ। আমি উঠতে গেলে ঋতু আমাকে ধরে রাখে, যেতে দিবে না। কিন্তু শব্দের মাত্রা ক্রমেই বাড়তে লাগলো। যত দোয়া পারলাম পড়তে থাকলাম। ভালো করে পড়ে বুকে ফু দিয়ে ঋতুকে সাথে নিয়ে
বাগানের দিকে গেলাম। বাগান থেকে রজনীগন্ধা তীব্র একটা গন্ধ নাকে আসছে, নতুন ফুলের সুবাস সেটা, সাথে ক্যাস ক্যাস শব্দ পরিবেশটাকে আরও ভারী করে তুলেছে। আর একটু সামনে যেতেই সেই পরিচিত দৃশ্য, যেটা মাত্র কয়েকদিন আমার চোখের সামনে দৃশ্য হয়ে গেছে। কিন্তু এবার মেয়েটা দোলনা থেকে উঠে দাঁড়ানো অবস্থায় আছে। আমাদের দুজনের দিকে ঘুরে তাকাতেই কোথা থেকে যেন একটা ছায়া এসে মেয়েটাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। সাথে সাথে ছায়াটা অদৃশ্য হয়ে গেল। বাতাস থেকে একটা শব্দ আমার কানে ভেসে আসলো। সেটা হলো, আমি থাকতে তোর কিছুই হবে না, আমি তোর পাশেই আছি। ঋতু এসব দেখে সেন্সলেস হয়ে গেল। ফোন করে শাকিলকে ডেকে আনলাম এত রাতে এই পারে আমাকে সাহায্য করতে। সেই রাতটা কোনো মতে পার করলাম। রাতে ঘুম হয়নি, কানে শুধু একটা আওয়াজ বেজেছে, সেটা হলো, আমি থাকতে তোর কিছুই হবে না, আমি তোর পাশেই আছি। কে এই অদৃশ্য শব্দের কথক? একটা স্যালাইন দেওয়ার ব্যবস্থা করলাম ঋতুর জন্য। তার শরীর যথেষ্ট খারাপের দিকে। তাকে স্যালাইন দিয়ে আমি পাশের রুমে গিয়ে একটু ঘুমানোর চেষ্টা করলাম। হঠাৎ শাকিলের ধাক্কায় আমার ঘুম ভাঙল। কিরে রাশেদ, কার সাথে এভাবে কথা বলছিলি? কই না তো, আমি স্পষ্ট শুনেছি তুই ঘুমের মধ্যে কারো সাথে কথা বলছিস। না, হয়তোবা টেনশন বেশি হচ্ছে তাই। আচ্ছা, ফ্রেশ হয়ে নে। তোর ফোনে কে যেন ফোন দিচ্ছে, ধর কথা বল। ফোনটা হাতে নিয়ে দেখি একটা অপরিচিত নাম্বার থেকে অসংখ্য কল এসেছে। ফোন ব্যাক করতে ওপাশ থেকে বলে উঠল, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? স্যার, আমি পার্কের গার্ড। ও, কি হয়েছে? স্যার, আপনার মতোই ভুল করে একজন দোলনায় ভুল করে বসেছিল। আমি তাকে সাবধান করে দিয়েছি, কিন্তু তবুও আমি আজ তাকে ফলো করে দেখতে চাই সে কি করে। আচ্ছা, আমি আসছি। বাড়িতে কোনো মতে ম্যানেজ করে গার্ডের সাথে দেখা করতে গেলাম। গার্ডকে সাথে নিয়ে অপরিচিত লোকটাকে বাসায় দিকে হাঁটা দিলাম। আপনি লোকটাকে চিনলেন কি করে? স্যার, আমাদের পার্কে তো সিসিটিভি ক্যামেরা আছে, ওখান থেকে ছবি নিয়েছি একটা। আর লোকটাকে সতর্ক করার সময় ঠিকানা শুনে নিয়েছি। 2 ঘন্টার পথ, যেতে রাত হতে পারে, কিন্তু ঋতু বাড়িতে একা। আচ্ছা চলেন। গার্ডকে সাথে করে নিয়ে চলে গেলাম উক্ত ঠিকানায়। রাত তখন 9টা। একটা লোককে ছবি দেখাতেই ঠিকানা দেখিয়ে দিল। আমরা সেই বাড়ির গেট দিয়ে ঢুকতেই দুজন যা দেখলাম সেটা দেখার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। তাদের বাড়ির পাশের আম গাছটাই একটা লাশ ঝুলছে। ওহ মাই গড! গার্ড চাচা, উনি সেই লোকটা না? হ্যাঁ, গার্ড চাচা চেঁচিয়ে উঠল। আজকের মতো এই পর্যন্তই। তো আগামী পর্ব দেখতে চাইলে আমাদের পেজটাকে ফলো করে বা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।